ওয়েলকাম টু আরসিসি নলেজ ভার্স। আমি কমল স্যার। আজ আমি ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভের পারুল টার্গেট থেকে হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন এর পেজটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সেকেন্ড টার্মের পরীক্ষা এসেই গেছে। আমরা সেই জন্যে এখান থেকে কিন্তু কোশ্চেন আমাদের আসেই, সেই জন্য এইখানের কোশ্চেন কিভাবে আমরা একটা পুরো পেপারকে শেষ করব সময়ের মধ্যে, সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখো। একের দাগে দেখো 6খানা কোশ্চেন আমাদের করতে হবে। এখানে 7খানা কোশ্চেন দেওয়া আছে, যেহেতু শর্ট কোশ্চেন আমি 7টা কোশ্চেনের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি। একের দাগের একের সঠিক উত্তর আমাদের বাছতে বলা হয়েছে। এখানে ফার্স্ট কোশ্চেন আছে 0.3 হোল স্কোয়ার প্লাস 0.4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমাকে এক্স এর মান বের করতে বলা হয়েছে। এক্স এর মান কত? 3-4টে অপশন দেওয়া আছে। দেখো এই অঙ্কে এক্স এর মান কত হতে পারে? 3 স্কোয়ার 9, যেহেতু দশমিকের মাথায় স্কোয়ার আছে 2 ঘর পরে দশমিক বসবে। 4 4 16, এরও 2 ঘর পরে বসবে, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? স্কোয়ার উঠলে উল্টো দিকে কি হয়? রুট। 16 আর 9 যোগ করলে 25। 25 রুটের বাইরে বেরোলে কি হবে? 0.5। তাহলে 0.5 যে অপশানে থাকবে সেইটা উত্তর, আমাদের অপশান এ উত্তর, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন আমাকে বলা হয়েছে, এখানে বলছে ত্রিভুজের কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? এখানে দেখো শর্তগুলো দেওয়া আছে কি? এ দেওয়া আছে এস এ এস, বি দেওয়া আছে এস এস এস, সি দেওয়া আছে এ এস এ, আর ডি দেওয়া আছে এ এ এ। দেখো সাইড অ্যাঙ্গেল সাইড, এটা আমাদের শর্ত। বাহু বাহু বাহু, এটাও আমাদের শর্ত। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এটাও আমাদের শর্ত। তাহলে শর্ত 9 হচ্ছে কোন? তাহলে অপশন ডি আমাদের এখানে উত্তর। কোন কোন তিনটে কোন ত্রিভুজের সঙ্গে সমান হলে কিন্তু সর্বসম হয় না। তারপরে একটা 3 নম্বরের কোশ্চেন আছে, 3-এর দাগ। বল একটা রাশিমালা দেয়া আছে 9 - 2x প্লাস 3y। আমাকে x এবং y এর সহগের যোগফল চেয়েছে। তাহলে x এর সহগ কি? -2, y এর সহগ কি? 3, এদের যোগফল কত? 1। আমাকে এখানে অপশান দেওয়া আছে -1, 2, 1, 5। তাহলে অপশান 1, অপশান সি। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে একটা ছবি, দুটো সমান্তরাল সরলরেখাকে একটা ভেদক ছেদ করেছে। এ বি সি ডি, ই এফ ভেদক জি এইচ বিন্দুতে ছেদ করেছে। আমাকে এই কোণটার মান 75 বলে দেওয়া আছে। আমাকে চাওয়া হয়েছে এ জি ই কোণের মান কত? এ জি ই কোণের মান কত? তাহলে দেখো এ জি ই কোণ মানে হচ্ছে এটা। তাহলে এটা যেহেতু বাহু দুটো যেহেতু সমান্তরাল, তাহলে অনুরূপ কোণ সমান হবে। এ 75 মানে এও 75 হবে। আর এই সরল রেখাটার উপরে দাঁড়িয়ে আছে মানে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটার ভ্যালু কত হবে? 180 - 75। তাহলে 180 থেকে 75 বিয়োগ গেলে 105 ডিগ্রি। 105 ডিগ্রি আমাদের কোন অপশানে আছে? অপশান এ হচ্ছে এখানকার উত্তর। আরো এখানে দুটো অঙ্ক আছে। 5 নম্বর অঙ্কে আছে, 5 নম্বর অঙ্ক আছে √8/50 প্লাস √0.01। বলছি এর মান কত? তাহলে এর যদি দশমিক তুলে দিই, তুললে 100। এটা কাটা যাচ্ছে 4/25।
তাহলে দেখো 4, 25 দুটোই পূর্ণবর্গ সংখ্যা, তাহলে রুটের বাইরে বেরোলে 2/5, আর এটা রুটের বাইরে 1 স্কোয়ার 1, 100 হচ্ছে 10। তাহলে 5 আর 10-এর লসাগু 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 10 এককে 10, 1 এককে 1, তাহলে 5/10। এটা যদি কেটে যায় 1-এর 2। অপশান কোথায় আছে? অপশান এ আমাদের উত্তর। তারপরে কোশ্চেন দেওয়া আছে এক্স স্কোয়ার, 6 নম্বর কোশ্চেন। 1.218113। এখানে চলছে 3 ও 4 দশমিক পর্যন্ত স্থানের আসন্ন মানের পার্থক্যের 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। তাহলে 3 ও 4 নম্বর আসন্ন মানটাকে আমাকে লিখতে হবে। তাহলে 4 দশমিক পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পর 4 ঘর, তাহলে 1.2181, কারণ পরের ফিগার 1 আছে মানে কিছু হবে না। আর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান মানে এটার পরের ফিগারটা 1 আছে, এখানেও কিছু চেঞ্জ হবে না, তাহলে 1.2180। তাহলে এর পার্থক্য যদি করি তাহলে এইটা আসবে, 1 আর 1 মিলে গেল 0। এইবার আমাকে কোশ্চেন করা হচ্ছে, বলছে পার্থক্যের 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। তাহলে 2 দশমিক মানে দশমিকের পর 2 ঘর 0, তারপরের ঘরটাও 0 আছে, তাহলে আসন্ন মানের উত্তর কত হবে? 0। তাহলে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান 0, আমার অপশানে আছে এ। আমরা এখানে মোটামুটি সবকটা অঙ্কই কভার করে দেব না, আর একটা অঙ্ক 6 নম্বরে আছে, দেখিয়ে দিই। এটা ভিআই, এই অঙ্কটা কিন্তু আমাদের 7, এটা 6 নয়, দাগটা মিস করেছিলাম। 6 নম্বরে একটা অঙ্ক আছে এক্স স্কোয়ার মাইনাস কে ইজ ইকুয়াল টু এক্স প্লাস 0.3 এক্স মাইনাস 0.3। আমাকে এখান থেকে চাওয়া হয়েছে এই কে এর ভ্যালু কত। তাহলে দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কে ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে যদি সূত্র দিয়ে দিই আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি মান বের করবো কে এর। তাহলে কেটাকে এদিকে পড়ে রইল, আমি এক্স স্কোয়ারকে ওদিকে নিয়ে চলে গেলাম, প্লাস আছে উল্টো দিকে গেল মাইনাস, আর এটা এখানে পড়ে আছে মাইনাস। 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 2 ঘর পরে দশমিক, প্লাস মাইনাস এটা কেটে যায়, তাহলে মাইনাস কে ইজ ইকুয়াল টু 0.09, এরও মাইনাস, দুদিক থেকে মাইনাসটা কেটে গেলে কে এর মান 0.09। এখানে অপশান আছে ডি। তাহলে এই ছিল আমার 1-এর দাগের অঙ্ক। এখানে যদিও আমাকে 6খানা অঙ্ক করতে হবে, আমরা কিন্তু 7টা অঙ্কই, ছোট অঙ্ক বলে 7টা অঙ্কই আমি কভার করে দিলাম। চলো এবার 2-এর দাগের অঙ্ক দেখব। 2-এর দাগে আমাদের 4খানা অঙ্ক করতে হবে, 5টা অঙ্ক দেওয়া আছে। প্রথমেই একটা আসন্ন মান, একটা ভাগ বড় করতে হবে। দেখো, পরীক্ষার হলে সময় বাঁচানোটা একটা বিরাট ফ্যাক্টর। আমি বড় ভাগ না করে আমরা বরঞ্চ লেখা অঙ্কগুলো 4টে করার চেষ্টা করি। 2-এর দাগে 2 বলছে 70 মিটার একটা লম্বা ট্রেন ঘন্টায় 75 মিমি বেগে কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে দেখো, 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে মানে ট্রেনকে যেতে হবে কত? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 70 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 মিটার। তাহলে আমাদের ফার্স্ট লিখতে হবে প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনকে যেতে হবে, দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105
105 আর নিজের দৈর্ঘ্য 70, তাহলে 175 মিটার যেতে হবে পথ। আমার ট্রেনের গতিবেগ দেওয়া আছে কত? ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 75 কিমি গতিবেগ। তাহলে আমরা এবার ঐকিক নিয়মে করে ফেলতে পারবো। অতএব ট্রেন 75 কিমি বা 75,000 মিটার যায় 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় কত সেকেন্ডে? কম, তাহলে 3600 বাই 75,000 সেকেন্ড। আমাকে যেতে হবে কত? 175 মিটার। তাহলে 175 মিটার যাবে 3600 ইন্টু 175 বাই 75,000, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। এবার দেখো 25 দিয়ে কেটে দিচ্ছি, 25 দিয়ে কাটলে 7 25-এ 175, 3 25-এ 75, শূন্য। 3 দিয়ে কাটলে 10, 3 12 36। এটা যদি 2 দিয়ে আমরা কেটে দিই, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 7-এ 42 বাই 5। এটা আমরা ভাগ করে দিলে 5 8-এ 40, 2 2-এর 5 সেকেন্ড। তাহলে ফার্স্ট অঙ্কের উত্তর, অতএব ট্রেনটির সময় লাগবে 8.2-এর 5 সেকেন্ড। এটাই আমার উত্তর। বলছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089 বাই 625 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমার দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেয়া থাকে তাহলে বর্গক্ষেত্রের বাহু বের করার সূত্র কি? বর্গক্ষেত্রের বাহু রুট ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কত? 1089 বাই 625। 1089 যদি আমরা বর্গমূল করে নিই, 3 3-এ 9, 1 নামলে, 3 দুগুণে 6, 3 দিয়ে যাবে, 3 3-এ 9, 3 6-এ 18, মানে 33। এটা 33 ইন্টু 33, আর 625 আমরা জানি 25 গুণ 25, এটার রুট। তাহলে বেরিয়ে গেল কত? 33 বাই 25 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রটার বাহু আমরা পেয়ে গেছি। আমাকে এখানে কোয়েশ্চেন করা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর পরিসীমা। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহু 33 বাই 25 সেন্টিমিটার, এটা একটা উত্তর। আর বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা কি? 4 গুণ বাহু, তাহলে 4 গুণ 33 বাই 25। কাটাকুটির কোনো লক্ষণ নেই। 3 4-এ 12, 2 হাতে রইল 1, 3 4-এ 12, 1-এ 13 বাই 25। এটাকে ভাগ করেও দিতে পারি। এটা ভাগ করলে 5 25-এ 125, 7 বাই 25। এই হচ্ছে আমাদের দুটো উত্তর। পরবর্তী অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক, একটা আয়তাকার মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে তিরপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হয়েছে। তাহলে প্রতি বর্গমিটার ত্রিপলের দাম যদি 21 টাকা হয়, মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে দেখো প্রতি বর্গমিটার 21 টাকা হিসেবে আমার 6048 টাকা খরচ হয়েছে। তাহলে আমরা প্রথমেই মঞ্চের ক্ষেত্রফল বের করব।
মঞ্চের ক্ষেত্রফল। কিভাবে বের করব? টোটাল খরচ আমাদের 6048 বাই প্রতি বর্গ মিটারের খরচ। এই কাটাকুটি যদি আমরা করে দিই, 7 3 21, 7 8 56, 4 9 44, 6 7 42, 2 28, 4 7 28। আবার এটা 3 এর নাম তাই কেটে যাবে, 3 2 6, 2 9 26, 3 8 24, আবার 3 8 24। তাহলে 288 বর্গমিটার হচ্ছে আমার মঞ্চের ক্ষেত্রফল। এবার আমাকে এখানে ক্লু দেওয়া হয়েছে মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে ধরি মঞ্চের প্রস্থ x, প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? দ্বিগুণ, তাহলে 2x। এগুলো সব একক কিন্তু মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি পেয়ে যাই তাহলে শর্তানুসারে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু কি? ক্ষেত্রফল 288। তাহলে এটা গুণ করলে 2x স্কয়ার ইকুয়াল টু 288। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 288, 2 গুণ আছে, উল্টো দিকে 2 গেলে ভাগ 144। তাহলে x ইকুয়াল টু কি হবে? স্কয়ার উঠলে রুট 144। 144 আমরা কিন্তু জানি 12 স্কয়ার। তাহলে 12 গুণ 12, একটা 12 বাইরে চলে আসে। তাহলে 12 মিটার হচ্ছে আমার কি x এর ভ্যালু। তাহলে x টা কি ধরেছি? প্রস্থ। আমাকে এখানে কোশ্চেন করা হয়েছে দৈর্ঘ্য প্রস্থ কত। অতএব কত? প্রস্থটা হচ্ছে 12 মিটার। আর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য দেখো দ্বিগুণ ধরেছিলাম, তাহলে 2 গুণ 12 সমান সমান 24 মিটার। এই দুটোই হচ্ছে আমাদের এর উত্তর। তাহলে দেখো আমরা এখানে 3টে অঙ্ক করে ফেলেছি, আরো আমাদের এখান থেকে আরো একটা অঙ্ক করতে হবে। 4 নম্বর অঙ্ক। একটা ট্রেন 210 মিটার ও 122 মিটার দুটি সেতু অতিক্রম করতে 25 এবং 17 সেকেন্ড লেগেছে। ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ট্রেনের আমাকে বলেছে কি? তাহলে ট্রেন দেখো দুটো সেতু, যেহেতু 210 মিটার সেতু অতিক্রম করতে গেলে ট্রেনকে যেতে হবে কত? সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য। এখানে যেহেতু নিজের দৈর্ঘ্য দেওয়া নেই, আমরা তাহলে লিখতে পারি ট্রেন 25 সেকেন্ডে যায় কত দূর? 25 সেকেন্ডে সে 210 মিটার সেতু অতিক্রম করেছে। তার মানে 210 তো গেছলই, আর কি গেছিল? নিজের দৈর্ঘ্য। কারণ কোনো লম্বা জিনিস অতিক্রম করা মানে ট্রেন যাকে অতিক্রম করছে আর নিজের দৈর্ঘ্য তার সঙ্গে যোগ হবে। তাহলে আবার ট্রেন 17 সেকেন্ডে গেছিল কত দূর? বলছে 122 মিটার একটা সেতু। তাহলে 122 মিটার প্লাস সেখানেও নিজের দৈর্ঘ্য। এইটাকে আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ, এখানে লিখে দেবো বিয়োগ করিয়া। তাহলে বিয়োগ করলে আমরা কি পাবো? ট্রেন 25 থেকে 17 গেলে 8, তাহলে 8 সেকেন্ডে যায় কত দূর? এটা বিয়োগ করি, 8 দিতে হাতে 1, 8, 88 মিটার। আর নিজের দৈর্ঘ্যটা প্লাস মাইনাসে কেটে যায়। তাহলে ট্রেন 8 সেকেন্ডে যায় 88 মিটার। এখান থেকে প্লেন আমরা ঐকিক নিয়ম করে দিতে পারি। তাহলে ট্রেন যদি 8 সেকেন্ডে 88 মিটার যায়, তাহলে এখানে টেবিল করেও আমরা করে নিতে পারি। তাহলে অতএব ট্রেন 1 সেকেন্ডে যাবে 88 বাই 8 মিটার।
আমাকে চাওয়া হয়েছে কি ট্রেনের দৈর্ঘ্য কত। আমরা 25ও বের করতে পারি, 17টাও বের করতে পারি। তাহলে আমরা 25টা ধরেই করছি। তাহলে ট্রেন 25 সেকেন্ডে যায় কত, তাহলে 88 বাই 8 ইন্টু 25, 8 11 88। তাহলে এটা কাটাকুটি করলে 5 11 55 5, হাতে রইল 5, 11 দুগুণে 22 আর 5 27, 275 মিটার গেছিল ট্রেন 25 সেকেন্ডে। আমরা জানি ট্রেন 25 সেকেন্ডে গেছিল কত দূর, 210 মিটার সঙ্গে নিজের দৈর্ঘ্য। তাহলে এই 275 মিটারটার মধ্যে 210 মিটার সেতুটা ঢুকে আছে। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য কত হবে, এই 275 থেকে 210 সেতুটাকে বাদ দিয়ে দেবো। 210 সেতু যদি বাদ দিয়ে দিই, পড়ে থাকবে কত, 65 মিটার। এইটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এই ছিল আমাদের 2 এর দাগের 4টে অঙ্ক। খুব সোজা অঙ্কই ছিল, কোনো শক্ত ব্যাপার নেই। আমরা এবার যাব 3 এর দাগ, অঙ্ক করে নেব। প্রথম 3 এর দাগের 1, একটা প্লেন বর্গ করতে দেওয়া হয়েছে, x প্লাস ওয়াই প্লাস 3z। তাহলে এর বর্গ করতে দিয়েছে মানে আমরা হোল স্কোয়ার মেরে দেবো। তাহলে x প্লাস ওয়াই প্লাস 3z তার স্কোয়ার। 3টে ফিগার থাকলে আমরা সূত্র একবারেও দিতে পারি, আলাদা আলাদা করে। প্রথম দুটো এ, পরেরটাকে আমরা বি ধরে নিচ্ছি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আবার দেখো, ছোট a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে 3খানা গুণ আছে, 3 ইন্টু 2, 3 দুগুণে 6z, তার সঙ্গে এটা গুণ হবে। তাহলে 6 6xz, আর এটা করলে 6yz, প্লাসে প্লাসে প্লাস 6yz। এটা 3 স্কোয়ার মানে 3 3 9 জেড স্কোয়ার। এবার এটা যদি আমরা সাজিয়ে লিখে দিই, তাহলে স্কোয়ার গুলো আগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9z স্কোয়ার প্লাস 2xy প্লাস 6xz প্লাস 6yz। এই হচ্ছে, এটা আমাদের ফার্স্ট অঙ্কটা গেল। এখান থেকেও কিন্তু আমাদের 4খানা অঙ্ক করতে হবে। ওখানে দেখো অঙ্ক দিয়েছে 64 মাইনাস 16 পি প্লাস 1 পি স্কোয়ার। পি এর মান দেওয়া আছে -1। আমাকে পি এর মান বের করতে হবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করার পর। তাহলে দেখো, একে যদি আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি, তাহলে 64কে ভাঙবো প্রথম, 8 স্কোয়ার মাইনাস, তাহলে স্কোয়ার মাইনাস, এবার কি বসবে 2। এটা কি জানি, আমরা বসিয়ে দিলাম। বিটা বুঝতে যদি না পারো, এখানে ফাঁকা রেখে বিটাকে ভেঙে দেখে নাও, 1/p হোল স্কোয়ার, তার মানে এইটা কনফার্ম বি, বসিয়ে দিই। এবার দেখে নাও 8 দুগুণে 16/p, আর দেখো 16/p মিলে গেছে। তাহলে কি হলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিসের সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ার। পূর্ণ বর্গাকারে কিন্তু আমাদের প্রকাশ হয়ে গেছে। এবার আমরা মান নির্ণয় করব। মান বসিয়ে পাই মান কি, -1। তাহলে 8 মাইনাস 1/-p তার হোল স্কোয়ার। এই মাইনাস পি এর জায়গায় পি এর ভ্যালু হচ্ছে এখন -1। তাহলে 8 মাইনাসে মাইনাসে প্লাস 1/1 মানে 1 তার স্কোয়ার, তার মানে 9 স্কোয়ার সমান সমান 81। এই হচ্ছে আমার সেকেন্ড অঙ্ক, একদম ছোট্ট অঙ্ক, খুব দরকারি অঙ্ক। 3 নম্বর অঙ্কে আবারও একটা মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান দেওয়া আছে 5x প্লাস 1/x = 6। তাহলে দেখো, আবার একে স্কোয়ার ফর্মে ভেঙে নিই আমরা। তাহলে 5x তার হোল স্কোয়ার
1/x তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি বলেছি সূত্র দেওয়ার আগে দুখানা সূত্রই হয়, মানের দিকে তাকিয়ে আমরা সূত্র দেবো। মানটা কিসের দেওয়া আছে দেখো, প্লাসের, তাহলে আমরা প্লাসের সূত্র দেবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই এক্সটা ওপর নিচে কেটে যায়। এবার মান বসিয়ে পাই। ফাইভ এক্স প্লাস 1/x এর মান কত, 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস এক্স যখন কেটে গেছে তাহলে 10, 6 স্কোয়ার কত, 6 6 36 মাইনাস 10 ইকুয়াল টু 26। এই হচ্ছে উত্তর। দেখো এখান থেকে আমাদের আরো একটা অঙ্ক করতে হবে, 3টে অঙ্ক গেল। একদম সোজা অঙ্ক হচ্ছে 6 নম্বর অঙ্ক। তার আগের অঙ্কগুলো করা যাবে কিন্তু ওগুলো বড়। পরীক্ষার হলে আমরা সব সময় চেষ্টা করব কিন্তু ছোট অঙ্ক করার, কারণ সব অঙ্কের ভ্যালুই এক। আমরা যেটা সহজ যেটা ছোট সেটাকেই আমরা হিট করব। 6 নম্বর অঙ্ক করব আমরা। 6 নম্বর অঙ্কে দেখো প্রমাণ করার অঙ্ক। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমার a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানেও আমার মান দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5ab। আবার দেখো স্কোয়ার ফর্মে ভাঙবো, ভাঙলে এটা কি হবে, a বাই বি তার হোল স্কোয়ার, এটা b বাই এ তার হোল স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেওয়ার আগে মানের দিকে তাকাবো, প্লাস দেওয়া আছে তাহলে প্লাসের সূত্র দেবো। তাহলে a বাই বি প্লাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে বি বি এ কেটে যায়। এইবার দেখো এখানে আমরা মান বসিয়ে ফেলি, কিন্তু এখানে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে। আমরা কি করব, এইটাকে যোগ করে নেব। যোগ করলে a আর b এর লসাগু কি হবে, ab। b দিয়ে ভাগ করলে b কেটে যাবে, a পড়ে থাকবে, a কে a দিয়ে গুণ করলে স্কোয়ার। এখানে a কেটে গেলে b পড়ে থাকবে, b কে b দিয়ে গুণ করলে b স্কোয়ার মাইনাস 2। এইবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই যে মানটা দেওয়া আছে আমরা বসিয়ে দিই এবার। তাহলে মান বসিয়ে পাই, কথাটা লিখবে, লিখে 5ab বাই ab, এটার হোল স্কোয়ার ছিল তাহলে হোল স্কোয়ারটা মেরে দিই, মাইনাস 2, abটা কেটে যায়। এখানে কিন্তু লিখে দেবে ব্র্যাকেটে মান বসিয়ে পাই। তাহলে 5 স্কোয়ার কত, 5 স্কোয়ার 25, এখানে 2 পড়ে আছে, 25 থেকে 2 বাদ দিলে 23। আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডে 23ই আছে, তাহলে আমরা প্রমাণিত লিখে দিতে পারি। তাহলে এই ছিল আমার 3টে দাগ। 4এর দাগে দেখো, 4এর দাগে আছে কিছু স্তম্ভ চিত্র। আমি আগের ক্লাসে 2 নম্বর স্তম্ভ চিত্রটা দেখিয়েছিলাম, তবু এখানে আমি আর একটা 3 নম্বরটা কাল্পনিক ভাবে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যম্ভাবী স্কেলে করতে হবে। আমি কেমন হবে ধারণাটা তোমাদের দেখাবার জন্য 3 নম্বরের আজকে দেখিয়ে দিচ্ছি। স্কেল দিয়ে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকবে, অবশ্যম্ভাবী স্কেল দিয়ে, কিন্তু আমি হাতে টানছি বলে তোমরা যেন হাতে টানবে না। এগুলো সব 1 সেন্টিমিটার দূরে দূরে দাগটা মারবে স্কেলে করেই, একদম নির্দিষ্ট অন্তর, মাপ যেন এলোমেলো না হয়। এদিকটাও 1 সেন্টিমিটার অন্তর অন্তর দাগটা দেবো। এক্স অক্ষ এটা। এবার দেখো আমি যেহেতু 3 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, এখানে দেখো 1200, 1400, 1100, 1000 অনেক ভ্যালু আছে। তাহলে আমি এখানে কি করব, এককটাকে সেই মতো ধরে নেব। আমি ধরে নিচ্ছি আমার প্রতি 1 ঘর সমান 100, ঠিক আছে। তাহলে 12 ঘর সমান 1200, তাহলে এখানে 100, 200,
প্রতিটা ঘর 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, 1100, 1200, 1300 এরম ভাবে যাবে। এদিকে দুটো করে ঘর ধরে নেব, পড়ার বই আর গল্প বই। এখানে লিখে দেবো কিন্তু এক ঘর সমান 100। এটা কি বইয়ের সংখ্যা, তাহলে 100টি বই এখানে লিখে দেবো। এবার দেখো প্রথম দুটো ঘর, সেটা আমার 2019 সাল। 2019 সালে আমাদের কি বলেছে 1200 আর 1400, এখানে কিন্তু আরো একটা ঘর উঠতে হবে 1400, আর একটু লম্বা কেটে দেবো। তাহলে এখানের প্রথম পড়ার বই, পরেরটা যদি আমি গল্প বই ধরি, তাহলে প্রথম ঘরটা কিন্তু একদম 1200 পর্যন্ত উঠবে। একদম এটা স্কেল ধরে টানবো, কিন্তু স্কেল না ধরে টানলে কিন্তু হবে না। এটা আমি হাতে দেখাচ্ছি, তোমরা কিন্তু খবরদার হাতে করবে না। এটা 1400 পর্যন্ত উঠবে, একদম স্ট্রেট নামিয়ে দেবে। তারপরে একটা ঘর বাদ দেবে, তারপরের ঘরটা ধরো 2020 সাল। 2020 800 1100, তাহলে ফার্স্ট ঘরটা যাবে 800, মানে এই পর্যন্ত 800। তারপরের ঘরটা উঠবে 1100, একদম স্কেল ধরে টানবে 1100। তারপরে 2021 সাল, এটা 1000, প্রথম ঘরটা উঠবে 1000, তাহলে প্রথম ঘরটা 1000। তারপরের ঘরটা 700, 700 একদম স্কেল বসাবে, স্কেল বসিয়ে নামাবে। এগুলো আমি আন্দাজে কিন্তু দেখাচ্ছি, এটা আন্দাজে করার কিন্তু জিনিস নয়, বারবার বলছি। 1300, 900, ফার্স্ট ঘর উঠবে 1300, একদম ওপর পর্যন্ত। বেঁকে গেল, এরকম স্কেলে কিন্তু বেঁকলে হবে না, স্কেল ধরে টানবো 1300। তারপরেরটা হচ্ছে 900, মোটামুটি কাল্পনিক ভাবে আমি টেনে দিচ্ছি 900। তারপরে 23 সাল, 1400, 1300, একদম উপর পর্যন্ত যাবে। তার এক ঘাট পর, মানে মোটামুটি 1300। এইভাবে আমাদের আগে স্তম্ভচিত্রটা করব। এক দিকটা কোনো একটা ডিজাইন করবে, যে কোনো একটা পক্ষকে, কারণ পরীক্ষার হলে বেশি ডিজাইন করার সময় থাকবে না আমাদের। প্রতিটার একটাকে ডিজাইন করবে, একটা ফাঁকা রেখে দেবে, সব থেকে তাড়াতাড়ি হবে। একটা কিছু সিম্বল একটাতে টেনে দেবে। এই সিম্বলটা আমরা বক্স আকারে সাইডে দেখিয়ে দেবো। একটাকে ক্রস টেনেছি, তাহলে ক্রস যেটা টানলাম সেটা কি, সেটা হচ্ছে পড়ার বই। তাহলে পড়ার বই। আর যেটা ফাঁকা রেখেছি সেটা হচ্ছে গল্পের বই। সিম্বলে দেখিয়ে দিলাম। স্তম্ভচিত্র কিন্তু এই ধরনের হবে, এগুলোকে বলে দ্বিস্তম্ভ। এগুলো বারবার বলছি, এটা কিন্তু স্কেলে আঁকবে, হাতে কিন্তু নয়। 5 নম্বরের ছবির ধারণাগুলো আমি শুধু দিয়ে রাখছি। দেখো এবিসি একটা ত্রিভুজ আঁকতে বলেছে, যার 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমি এর আগের দিন বলেছিলাম, বাহুর মাপ যখন দেওয়া থাকবে তখন কিন্তু একটা রাফ ছবি কেটে আমরা অঙ্কন করব, জীবনে কোনোদিন আঁকা ভুল হবে না। দেখো আমাকে বলেছে ত্রিভুজ এবিসি, একটা রাফ ছবি খাতার সাইডে কাটবে, নাম দিয়ে দেবে ছোট করে এবিসি, কি মান দিয়েছে সেগুলো বসিয়ে দেবে। এবি 5.5, তাহলে 5.5, বিসি 5, এসি 6। তাহলে এবার আমার ফাইনাল আঁকা যখন আঁকবো, আমি 5.5 স্কেলে টানবো 5.5, আরো একটা টানবো সেটা 5,
আরো একটা টানবো, সেটা হচ্ছে 6। মেন আঁকা যেখানে হবে সেখানে আগে লম্বা একটা দাঁড়ি টেনে নেবো। আমি দেখি নিচে 5 আছে আমার, তাহলে 5 সেমি কম্পাসের কাঁটা এখানে পেন্সিল ঠেকিয়ে দাগ নেবে এরম, এখানে বসাবে, পেন্সিলে দাগ মারবে, যেটা হলো 5 লিখে দিলে এটার নাম বিসি। রাফ ছবিটা দেখে বসিয়ে দেবো। এবার দেখো এদিক থেকে 5.5, ওদিক থেকে 6, তাহলে এখান থেকে 5.5 মাপ নিলাম, এখানে কাঁটা বসালাম, বৃত্তচাপ টেনে দেবে। আবার 6 এর মাপ এখানে কাঁটা বসাবে, মাপ নেবে, এদিক থেকে বসাবে, টানবে, যেখানটা হবে ছবির ওপর দিয়ে যাবে না, ধরো আমি কাল্পনিক ভাবে এখানে দেখাচ্ছি, সেইখানটাতে জুড়ে দেবে। তাহলে এদিক থেকে 5.5 টেনেছো তুমি, 5.5 যদি টানো তাহলে এটা 5.5, এদিক থেকে যদি 6 টানি এটা 6, তাহলে নাম কি হবে? এটা এ। ছবি এরকম হবে, এখানে একটা কিছু নাম দিয়ে দেবে। রাফ ছবিটা কাটলে আঁকা জীবনে কোনোদিন ভুল হবে না। এখানে পিকিউআর একটি ত্রিভুজ, পিকিউ 4, কিউআর 3, পিকিউআর 90 ডিগ্রি। তাহলে এখানেও দেখো 90 ডিগ্রি কোণ, একটা সমকোণী ছবি আমি এঁকে নিলাম। কিউ কোণটা 90 ডিগ্রি, তার মানে কনফার্ম নামটা এরম। মাপগুলো কি গায়ে বসিয়ে দিই, পিকিউ 4 আর কিউআর হচ্ছে 3। তাহলে এটার ছবি, তাহলে দুটো সরল রেখা এখানে কেটে নিতে হবে, একটা 4 একটা 3, কারণ 90 ডিগ্রি কোণ আমরা কম্পাসে কাটতে পারি, আমরা এখান দিয়ে 90 ডিগ্রি ফার্স্ট কোণ কাটবো। 90 ডিগ্রি কোণ কিভাবে কাটে? একটা লাইন কেটে নেবে, যে কোনো বৃত্তচাপ কম্পাসে নেবে, কাঁটাটা বসাবে, ঘোরাবে একবার, ওই মাপই একবার এখানে বসিয়ে টানলে এটা হবে 60, আবার ওই মাপ এখানে বসিয়ে একবার উপরে, একবার একদম উপরে, আবার সেই কাঁটাটা এখানে বসিয়ে একবার এখানে, এইটা টেনে দিলে এটা হবে 90। এবার আমি কি জানি, এদিকটা 4 টানবো, তাহলে 4-এর কাঁটাতে বসাবো, এখানে মাপ নেবো, আবার এখানে বসিয়ে কেটে নিল, আবার কাঁটা এখানে বসিয়ে পেন্সিলে মাপ নিলাম, এখানে বসালো, কেটে নিল, যেখানটা হবে জুড়ে দেবে। নাম কি? উপরেরটা পি, এটা কিউ, এটা আর, এটা 90 ডিগ্রি কোণ হয়ে গেছে, এটা 4 এটা 3, এখানে এক্স ওয়াই নাম দিয়ে দিতে পারো, না দিলেও ক্ষতি নেই। আরো একটা ছবি আছে, 3টে ছবি আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু পরীক্ষার হলে দুটো ছবি করতে হবে। 3 নম্বর ছবি, এক্স ওয়াই জেড ত্রিভুজ। আবার একটা রাফ ছবি কেটে নাও, এক্স ওয়াই জেড। এখানে দেখো ওয়াই কোণ 60 ডিগ্রি, জেড কোণ 70 ডিগ্রি, আর ওয়াই জেড 6.5। এখানে দেখো আবার 70 ডিগ্রি কোণ কিন্তু কম্পাসে কাটতে পারবো না, তাহলে এখানে আমার 6.5 সরল রেখাটা কেটে নিতে হবে, আর কি একটা চাঁদা দিয়ে 70 ডিগ্রি কোণ কেটে রাখতে হবে, 70 ডিগ্রি চাঁদার সাহায্যে। মেন আঁকায় চাঁদা কিন্তু ঠেকানো যাবে না, তাহলে মেন আঁকা যখন টানবো, লম্বা একটা রেখা টেনে নিলাম, সেখান থেকে আগে 6.5 যে মাপটা নিয়েছি সেটা কেটে দেবো, 6.5 নাম দিয়ে দিলাম, এটা ওয়াই জেড বসিয়ে দিলাম। এইবার দেখো এদিক থেকে 60 ডিগ্রি, 60 ডিগ্রি আমরা কম্পাসে কাটতে পারি, যে কোনো মাপ নেবে, নিয়ে একবার একদিক দিয়ে একবার এদিক দিয়ে টানবে, এটা বাড়িয়ে দেবে, এটা আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। 70 ডিগ্রি কোণটা কিন্তু এর মাপের হবে, কাঁটাটা এখানে বসাবে, পেন্সিল কম্পাসে মাপ নেবে, ওই মাপটাই এখানে বসিয়ে এদিকে টেনে দেবে, আবার কাঁটাটা এখানে বসিয়ে পেন্সিলটা ঠিক এখানে ঠেকিয়ে এই কোণটার মাপ নিলে, সেটা এখানে বসালে টেনে দেবে, যেটা হবে সেইটা জুড়ে বাড়িয়ে দেবে। এটা অবশ্যম্ভাবী এখানে যে ধাক্কা মারবে সেটা এক্স নাম দিয়ে দেবে, এটা 70 হয়ে যাবে, এটা তো 60 আমরা এঁকেইছি। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর আঁকাটা। সবকটা আঁকাই আমি দেখিয়ে দিলাম, পরীক্ষার হলে কিন্তু দুটো আঁকতে আমাদের হবে। আমাদের সেকেন্ড ইউনিটের যদি এটা পুরোটা দেখে থাকো, তাহলে এটা যার যেখানে অসুবিধে আছে, পুরো দেখো, পুরো পেপারটাই প্রায় আমি কভার করে দিয়েছি, একটা স্তম্ভচিত্র শুধু আমি দেখাইনি। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস শুরু করে দাও, পরীক্ষা এসেই গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যাদের সাবস্ক্রাইব করা নেই পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি এরকম পেজ তোমাদের সঙ্গে সলভ করে আরো তোমাদের সামনে নিয়ে আসবো, তাহলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে।
কারণ পরীক্ষা কিন্তু এসেই গেছে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই রইলো, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে।